নদীর ধারে বসতি ছিল, মাঠের পাশে বাড়ি। কে বানালো নগর বাসা, কোথায় দিল পাড়ি? আমার চেনা তোমার চেনা শহর নগর গ্রাম, কেমন করে উঠল গড়ে, কেমন করে নাম? ভূগোল থেকে ইতিহাসে বদলে গেল পাতা, আমাদেরই গল্প বলে জনপদের কথা। আমাদেরই গল্প বলে জনপদের কথা। আজকের তমলুক তার পথে হাঁটতে গিয়ে কেমন রোমাঞ্চ হচ্ছিল। কোনো এক বাড়িতে হঠাৎ করে পুকুর খুঁড়তে গিয়ে সেখানে পাওয়া যায় প্রাচীন কোনো নৌকার হাল, অথবা কোনো এক বাড়ির আশপাশেই পুকুর খোঁড়ার সময় উঠে আসে প্রত্নতাত্ত্বিক কোনো টেরাকোটার মূর্তি। কেমন করে আজকের এই তমলুকের মধ্যেই এক হারানো তমলুককে খুঁজে বের করলেন কয়েকজন প্রত্ন অনুসন্ধানী দল। চলুন গল্পের মধ্যে থাকা সেই গল্পটা একবার শুনি। আমার যে মাস্টারমশাই ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যে অধ্যাপক দীনেশ চন্দ্র সরকার, এটা নামে, তিনি আমাকে অনুরোধ করেছিলেন যে কুন্ডু হে, তুমি একটা প্র্যাকটিক্যাল কিছু করো আমাদের এই প্রাচীন ভারতীয় ইতিহাস সংস্কৃতি নিয়ে। আমরা প্রথম যেখানটা আমরা গেলাম মিউজিয়ামের সংগ্রহের জন্য, এটা পুঁথির সংগ্রহের জন্য। ব্যবত্তা গ্রাম, সেই ব্যবত্তার গ্রামে এক ভদ্র মহিলা আমাদের ডেকে পাঠিয়েছিল, তরুলতা ভট্টাচার্য তার নাম। তিনি আমাদের ডেকে পাঠিয়েছিলেন ওই মিশ্রণগুলো মিউজিয়ামে দিয়ে দেবেন। রামায়ণ, মহাভারত, এই সমস্ত পুঁথি, সেই তালপাতাও আছে, কাগজেরও আছে। আচ্ছা, অপূর্ব সুন্দর, যেটা এখন আমার তমলুক মিউজিয়ামে ডিসপ্লে হয়েছে, কিছুটা পাইনি। যখন সংগ্রহে যেতাম, তুলিখুড়ি করে সকালে বেরিয়ে গিয়ে আবার 10টা ব্যাংকে ঘুরতেই হবে। ওই ব্যাংকের মুখে একটা চায়ের দোকান, ওর দোকানে আমরা জিনিসপত্র রেখে ব্যাংকে ঢুকে যেতাম। এইটা এই লক্ষণ প্রধান বলে উনি ওকে দেখেছিলাম। আবার ওই যে ওখান দিয়ে একটা ব্যাংকে ঢুকছে, ওইখান দিয়ে, সেখান থেকে আশুতোষ মাইতি বলে এক কর্মচারী, তিনি ওই লক্ষণদের পান খেতে আসে, দেখতে জিনিসপত্রগুলো দেখতে ইন্টারেস্টেড হয়ে। আবার ওইখানে পাশে উল্টো দিকে, যেখানে আমরা এখানকার কফি হাউস বলতে একটা চা দোকান ছিল, ওর এক কর্মচারী গোকুল ঘোড়াই, সেও আমাদের সঙ্গে এসে হাজির হয়ে গেল। অফিস টাইমের বাইরে আমার দুই বন্ধু বিভিন্ন জায়গায় আমরা সংগ্রহ করতে শুরু করি। কোন জায়গায়? এটা পদুমবসান, আবাস বাড়ি, মালাকার পাড়া আছে ওইখানে তমলুকে, ওই জায়গায়। তারপরে ব্যবতার এপাশে যে নারায়ণপুরের যে জায়গা, কারণ তমলুক কোটের কাছে একটা পুকুর আছে, সেখানে বানপুকুরের পাড়ে। এবং বাড়ির যে সমস্ত মানে বাড়ির যে লোকজন, তারা জিনিসপত্র যে কুড়িয়ে রাখতো এখান থেকে পেয়ে, এইটি জায়গায়। কিন্তু তমলুক শহর তখন তো মোটামুটি জনবহুল শহর না, তাহলে তাতেই তো নাগরিক সেটেলমেন্ট শুরু হয়ে গেছে, ভালো মতো করে আছে। তাহলে সেখানে উপাদানগুলো পাবেন কি করে? মানে মাটির ওপরে, মাটি খুঁড়ে, কোনো কিছু ঘটনার সাপেক্ষে? না, এটা আমরা যখন এসে আমরা শুনেছিলাম যে এটা 1954-55 সালে আর্কিওলজিক্যাল সার্ভে কিছুটা এক্সকেভেট করেছিল। এবং তখন তমলুক কলেজের অধ্যাপক পরেশ দাশগুপ্ত ছিলেন, উনি এই পুকুর কারো যে কাটা হচ্ছে এই সমস্ত এলাকা থেকে, এই সাইডে এই সমস্ত নানাই যে এইখানে নানান ধরনের জিনিসপত্র উনি কুড়িয়ে পেয়েছিলেন। আমাদের এই যে পুকুরটা সামনে দেখছেন, এই পুকুরটা
পুরনো পুকুর, তাকে যখন প্রথম আমরা একটু মাটি কাটি তখন একটা নৌকার হাল বেরোয়, তার মানে নৌকার একটা হালের অংশ, বেশ বড় অংশ বেরোয়, এবং সেটা আমাদের খোলার বাড়িতে লাগানো হয়। তা এরকম তমলুকে আরো পুকুর খনন করে কিছু কিছু তৈজসপত্র পাওয়া গেছে, এবং তমলুকের কলেজের প্রথম দিকের অধ্যাপক পরেশ দাশগুপ্ত মশাই, যিনি আর্কিওলজির ডিরেক্টর হয়েছিলেন, তিনি কিন্তু অনেক বাড়িতে গিয়ে পুকুর থেকে বহু এরকম ভাঙা হাঁড়ি কুড়ি ইত্যাদি এগুলো জোগাড় করেছেন। আপনারা কোন কোন ধরনের উপাদান দিয়েছিলেন? আমরা মেনলি এখানে তমলুক যেটা হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট টেরাকোটা, এই টেরাকোটার সম্পদ যে পৃথিবীর আর কোথাও এত একসাথে, ইভেন চন্দ্রকেতু করেও এত নাই। এই টেরাকোটা সমৃদ্ধ জিনিসপত্রগুলোই আমাদেরকে দেখতে আকর্ষণ করেছিল। আমরা ওই কোন কোন সময়কাল সেটা? সেটা একেবারে মৌর্য সময় থেকে ধারাবাহিকভাবে টেরাকোটা গুপ্ত পর্যন্ত এই নানান ধরনের আজকের তমলুকের ব্যস্ত রাস্তায় পুরনো নতুন বসতির আনাচে কানাচে হঠাৎ করে উদ্ভাসিত হয় ফেলে আসা সহস্রাব্দের স্মৃতি। টেরাকোটার ফলক বা পাত্র সে তো পাওয়া গেছে অনেক জায়গাতেই। সেকালে তাম্রলিপ্ত বিস্ময়কর উন্নতি করেছিল পোড়ামাটির ভাস্কর্যে। আচ্ছা, তাতে কোন শৈলী দেখে আপনারা প্রাক মৌর্য, শুঙ্গ বা গুপ্ত আমলের আপনি শৈলীটাকে দেখছেন, আপনারা কি ভিত্তিতে? না, এটা দেখছি যে ওর যে অর্নামেন্টেশন, যেমন বলুন, যেমন শুঙ্গ আমলের যে স্কাল্পচার, অ্যাকচুয়ালি শুঙ্গ আমলের যে ড্রেস, এটা তখন এটা টেরাকোটা গুলো একটু রাফ হবে, অত ফ্যান্সি হয়ে উঠতে পারে। আচ্ছা, এবং এটা ধীরে ধীরে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। গুপ্ত আমলে গিয়ে সময় এসে এটা খুব সুন্দর হয়েছে, যে 3 ডাইমেনশন যে ব্যাপারটা আমরা বলি, সেই ধরনের জিনিসটা যেন ব্যাপকভাবে একটা বুদ্ধের ছবি দেখলে বোঝা যাবে যে কি মাধুর্যপূর্ণ সেই বুদ্ধের সেই প্রত্নতত্ত্বের খোঁজ করেন যারা, তারা খুঁজে পান নির্দিষ্ট কোনো দেবদেবীর মূর্তি না, মানুষের বিভিন্ন মুহূর্তের মনোভাবের ভাস্কর্য, যেন অতীতের নাম না জানা অনেক শিল্পীর এক হারানো গ্যালারি। যদি আমরা ফর এক্সাম্পল যদি আমরা হরপ্পা সভ্যতার বিষয়টাকে দেখি, সেখানে আমরা দেখব তার প্রথম সূচনা কাল হচ্ছে কিন্তু খ্রিস্টপূর্ব 7000 থেকে 5000 অব্দের। তো সেখান থেকে অ্যাকচুয়ালি একটা গ্রামীণ জীবন থেকে আস্তে আস্তে পৌর জীবন বা একটা অত্যাধুনিক সভ্যতায় রূপান্তরিত হয়। কিন্তু মানে তমলুকের ক্ষেত্রে সেটা খুবই আশ্চর্যজনক ভাবে সেটা নেই। তার মুখ্য কারণ হচ্ছে গিয়ে, এক নম্বর তো বললাম যে প্রত্নতাত্ত্বিক উৎখননের প্রবণতা এখানে অনেকই কম, যেটা অন্যান্য ক্ষেত্রে হয়েছে, কিন্তু তমলুক বা তার আশেপাশের অঞ্চলের ক্ষেত্রে সেটা একেবারেই হয়নি। যতটুকু হয়েছে, এখানকার স্থানীয় মানুষরা, তারা যারা উদ্যোগী হয়েছিলেন একটা সময়, তারা নিজেদের
চেষ্টায় কিছু সারফেস ফাইন্ডিং বা একেবারেই মাটি দিয়ে থেকে সংগ্রহ যেটুকু করেছেন সেইভাবেই সেটি পাওয়া গিয়েছে। নানা উপাদান বিচ্ছিন্নভাবে ইতিহাসের নানা কালো পর্বকে চিনিয়ে দেয়। আজকের তমলুকের উঁচু নিচু রাস্তায় হয়তোবা সেই ভুলে যাওয়া বৌদ্ধ বিহারগুলির স্মৃতি। একাধিক ভাস্কর্য শৈলীর আশ্চর্য মিল নদীর ওই পাড়ে চন্দ্রকেতুগড়ের ভাস্কর্যের সঙ্গে। খ্রিস্টপূর্বকাল থেকে এই তাম্রলিপ্তের ইতিহাস জেগে আছে তার একাধিক ভাস্কর্যে। ঠিক একই রকমভাবে একই শৈলীতে চন্দ্রকেতুগড়ের ভাস্কর্যের সঙ্গেও তার মিল পাওয়া যায় কি করে? দক্ষিণবঙ্গের নদী বিধৌত এই দুই বন্দর তাহলে কি এক বিস্তৃত সভ্যতার দুই অংশ? তমলুক মিউজিয়ামে যে সমস্ত টেরাকোটার উপাদান পাচ্ছি আমরা, তাতে যে ভাস্কর্যের শৈলী, যক্ষিণীর যে শৈলী, তার সঙ্গে বিস্ময়কর মিল চন্দ্রকেতুগড়ে পাওয়া উপাদানগুলির। এই মিলের জন্য এ দুটো কি সময়কাল আপনার কি মনে হয়, কি একই সময় প্রায়? হ্যাঁ, তোমাকে আমি আগেই বলেছিলাম যে মঙ্গলকোট থেকে যখন খোঁড়া হলো তখন এই একই জিনিস পাওয়া গেছে। দ্বিতীয় নগরায়নের সূত্রপাত কুষাণ আমলে, মৌর্য আমলে নয়, কুষাণ আমলে, এবং গুপ্ত আমলে এসে দ্বিতীয় নগরায়ন মধ্য গাঙ্গেয় সমভূমিতে একটা বিশাল আকার নিচ্ছে। তার প্রভাব মঙ্গলকোটে এসে পড়েছে, তার প্রভাব চন্দ্রকেতুগড়ে পড়েছে, তার প্রভাব তমলুকেও পড়েছে। তো তমলুক এবং চন্দ্রকেতুগড়ের যা প্রত্ন সামগ্রী, তার মধ্যে প্রচুর সিমিলারিটি আছে। যেগুলো প্লাক, টেরাকোটা প্লাক, তার মধ্যে তো পাচ্ছি, কিন্তু তার সঙ্গে আমরা দেখতে হবে যে আমাদের সামান্যতম মৃৎপাত্রেও কিন্তু সেই যোগটা আসছে। এবং সেটা শুধু তমলুক আমরা বড় শহর বলে জানি, কিন্তু আমরা সেই একই রকম প্রায় জিনিস কিন্তু কম বেশি হলেও মহাস্থানগড়ে দেখছি, ওয়ারি বটেশ্বরেও দেখছি। কাজেই আমরা যদি, এবং শুধু মৃৎপাত্র নয়, যেগুলো আমরা পুঁতি পাচ্ছি সেটা পাথরের হোক বা কাঁচের হোক, এতেও আমরা প্রচুর সিমিলারিটি পাচ্ছি। সমকালীন একটা সময় তো আছেই, কিন্তু তমলুক অবশ্যই নিওলিথিক পিরিয়ড থেকে শুরু হয়েছে আমরা জানি উৎখননের ফলে, এবং আমরা এখানে সেগুলো নিওলিথিক, চ্যালকোলিথিক কিছুই পাইনি চন্দ্রকেতুগড়ে। কিন্তু আর্লি হিস্টোরিক পিরিয়ডে দুটো পদই খুবই একটা উৎকর্ষতার মধ্যে যাচ্ছিল। এগুলো কিন্তু আমরা এই কোনো সাইডগুলোই কিন্তু একদম আলাদা আলাদা বলতে আমরা ভাববো না। এদের মধ্যে একটা ভালো মতো যোগসূত্র ছিল, যোগাযোগ ছিল, মানুষ এত আসতো যেত, এবং তার জন্যে এদের যে জিনিসপত্র পাওয়া যায় তার মধ্যে এতটা মিল। মহাভারতের কাল থেকে কাব্য ইতিহাসের কালে বারবার তাম্রলিপ্ত রাজ এই শব্দবন্ধ ফিরে ফিরে আসে। নাম বদলে যায়, হয়তো পাল্টে যায় রাজবংশ, মাঝে ছিঁড়ে গেছে হয়তো বংশতালিকার পাতা। প্রত্নতাত্ত্বিক খোঁজ যেমন বলে, আজকের তমলুক শহরকে ঘিরেই নানা দিকে, নানাভাবে, নানা সময়ে শতাব্দীর পর শতাব্দ ধরে হয়ে উঠেছিল সেকালের তাম্রলিপ্ত নগর। ঠিক তেমনি হয়তো অভিযোজিত হয়েছে রাজবংশ। আজকের তাম্রলিপ্ত রাজবাড়ির ভগ্নস্তূপের ইটে বিগত কয়েক শতাব্দীর ইতিহাস থমকে আছে। তমলুক রাজ পরিবার, এই তমলুক রাজ পরিবারের সূত্রটা মাঝে মধ্যে পাওয়া যায় না।
নানা রকম নাম পাই আমরা। আজকের রাজ পরিবার বা এই রাজবাড়ি মোটামুটি কতদিনের পুরনো বলে আপনার মনে হচ্ছে? দেখুন, যেটা যতটুকু আমরা কাব্য বা মহাভারত, রামায়ণ ইত্যাদি থেকে যেটা পাচ্ছি, সেখানে আমরা তাম্রধ্বজ, ময়ূরধ্বজের বিবরণ পাচ্ছি। তারাই কি এই রাজ পরিবার? সেটার সম্ভাবনা খুবই কম। কারণ এত সময়ের থেকে শুরু করে আজকে দাঁড়িয়ে সেটা আমরা কখনোই জাজ করতে পারি না, বা একটা লিনিয়েজের কন্টিনিউয়েশন আমরা সেইভাবে পাই না। কারণ এখন আমরা সম্রাট অশোকের পরবর্তী যে জেনারেশন, তাদের কথা তো এখনো জানতে পারি না। তো সুতরাং তাদেরও সেইভাবে লিনিয়েজ করাটা খুবই মুশকিল একটা ব্যাপার। বিভিন্ন সময় পরিবর্তনের মধ্যে দিয়ে এসেছে। আজকে যে রাজবাড়ি সেটা কখন তৈরি হয়েছে? আমার ধারণা এর যে স্ট্রাকচারের যে গঠন এবং স্ট্রাকচারের থেকে যে স্টাইল, যেমন একটা গম্বুজ এর মতো আছে, সেখানে এটা একটা মুসলিম স্থাপত্যের মতো একটা হতে পারে। এই মুসলিম স্থাপত্য আমার মনে হয়েছে, বা রাজবাড়ির যে গেট আছে না, ওর ওখানে একটা সমাধি আছে, দেখবেন যে দিদার আলী বেগের সমাধি। এখন তখনকার জমিদাররা কিছু কিছু খাজনা যখন আদায় করতেন ওটা দিতে পারতেন না, যেটা মহিষাদলের ক্ষেত্রে হয়েছে। ওখানকার যে জমিদার ছিলেন কল্যাণ রায়, তিনি দিতে পারেননি। তিনি বর্তমান যে রাজা যারা আছেন তাদের যে পূর্বপুরুষ যে জনার্দন উপাধ্যায় এসে গেঁওখালিতে সেটেল ব্যবসা করতেন ওখানে, তিনি ওটাকে করেছিলেন। এমনি এদেরও আমার মনে হয়েছে, বা স্কলাররাও কিছু বলেছেন, যে উনি ঋণ করেছিলেন ওই হিজলির মসনদি আলা যেটা ছিলেন, তিনি তার কাছ থেকে কিছু লোন নিয়ে এটাকে বাধা দিয়ে এটা ঋণ মেকআপ করেছিলেন। সেই যে তার প্রতিনিধি মিস্টার দিদার আলী বেগ, এবং তিনি এসেছিলেন ওই জায়গায়। আর এর যে স্টাইল যে সময়কার, সেটা ওই আমার ধারণা এটা ওই 1760-টাটের পরে পরেই ওই সময়, বা হয়তো আগের যে প্রাসাদ ছিল এটাও ঠিক, তার এটাও ঠিক। মহাভারতের উল্লেখ আছে তাম্রলিপ্তে ময়ূরধ্বজ রাখা নিশ্চয়ই ছিল, কিন্তু ওই যে জায়গাটাতে আমরা বলছি ঠিক ওই জায়গাটা হবে কিনা সেটা নিয়ে এখনো ডিসপিউটেড আছে। ইতিহাসের বৃত্ত যেন আবর্তিত হয় এই জনপদকে ঘিরে। আজকের ব্যস্ত কোর্ট চত্বর, সেকালে শিল্পীর আঁকা ছবিতে দেখি তৎকালীন রাজা দলিল হস্তান্তর করছেন কোম্পানির প্রতিনিধিকে। তারই অদূরে ব্রিটিশ বিরোধিতার তুঙ্গ মুহূর্ত তৈরি হয়, যখন মাতঙ্গিনী হাজরা মিছিলের পতাকা হাতে নিয়ে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। ভারত ইতিহাসে স্বাধীনতা আন্দোলনে তাম্রলিপ্ত জাতীয় সরকার এক নিজস্ব ইতিহাস। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে শুধু এক হারানো জনপদ নয়, উঠে আসছে এক হারানো সভ্যতা। সে সভ্যতা আজকের নয়, সে সভ্যতা হাজারের কালো মাপে ধরা যায় না। ভারতের ইতিহাস, জানা ইতিহাস, চেনা ইতিহাস আর প্রাপ্ত ইতিহাস একই এক। রাজন্য বর্গের ইতিহাসের পাতা আর জনপদের ইতিহাসের ছেঁড়া খাতা দুটো যদি যোগ করি, তবেই হয়তো পাবো আমরা আমাদের প্রকৃত শিকড় সন্ধানকে। ইতিহাসের বই ইউরোপে, অস্ট্রেলিয়ায় যে সভ্যতার খোঁজ দেয়, যখন তাম্রলিপ্তের আশপাশে প্রায় একই উপাদান পেয়ে যাই আমরা, তখন কি প্রয়োজন পড়ে না আমাদের জানা ইতিহাসকে আরেকবার যাচাই করবার, উপাদানগুলোকে খুঁটিয়ে দেখবার? প্রত্নতাত্ত্বিক জিনিসকে খোঁজ করতে করতে আমরা হিউয়েন-সাং এর ওই যে খাঁড়ির কথা বললাম, তাহলে আমরা দেখতে চেয়েছিলাম যে উনি যে এইখানে বন্দরের এলাকায় আমরা কোনো জিনিস কিছু পাই কিনা। সেই জন্য আমার ওই বন্ধু প্রশান্ত কুমার মন্ডল বলে, উনি এই প্রতিদিন এই এলাকাতে আসতেন কাজের অবসর সময়ে,
সকাল থেকে 10টা পর্যন্ত, 8টা সাড়ে 8টা পর্যন্ত, আবার অফিস ফেরত সন্ধ্যা পর্যন্ত এই কাজ করে ওই মানে কয়েক হাজার জিনিস বনের পেয়েছিলেন, উনি নিয়ে গেছিলেন। কোনখান থেকে জায়গাটা কোথায়? এটা নাটশাল বলে একটা জায়গা, এইখানের বন্দরের যে আমরা যে এত বিবরণ দিলাম, হুম। সেই নাটশাল একটু দূরে, ওই যে আমরা রূপনারায়ণ যেখানে পড়ি, রূপনারায়ণ বলে আচ্ছা, নাটশাল এই গেমখালির পাশেই। কি পেয়েছেন ওখান থেকে? ওখান থেকে আমরা ওই প্রাগৈতিহাসিক যে জিনিসপত্রগুলো আমরা পেয়েছি, হাড়ের জিনিসপত্র কিছু। তবে মিউজিয়াম যখন করা, যে জিনিসপত্র পুরানোর দায়িত্বটা আমার রয়েছে। আচ্ছা, আমি প্রথমে অফিস যাওয়ার আগে, ব্যাংকের কাছে অফিস যাওয়ার আগে সকালবেলা উঠে চলে গেলাম গোলপাড়ে, এখানে ওখানে ঘুরলাম, জিনিসপত্র পেলাম, তারপরে অফিসে ঢুকে গেলাম, অফিসের ছুটির পর আবার বেরিয়ে গেলাম। এইভাবে কালেকশন। আচ্ছা, তারপরে এই করতে 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 কালেকশন অনেক বড় হলো। মিউজিয়ামের আমার বাড়িতেই থাকতে শুরু হলো। নদী ধারের দিকে যখন যেতাম, এই রূপনারায়ণ নদীর ধার ধরে ওই নিয়মখালি, আমাদের মাস্টারমশাই, আমার মাস্টারমশাই ডক্টর তারাশিস মুখার্জি রূপনারায়ণ ধারে নারায়ণপুরে যে জিনিসপত্র রয়েছে, তেমন পুরো হাড় গোল পাওয়া গেল। হ্যাঁ, তো একটা হাড় দেখে বলে, আর এটা তো ফাঁসি। এইটা যে মাথায় ঢুকে গেল, তারপর থেকে আমি ওই নদীঘাট ধরে 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 একবারে গেঁওখালি পর্যন্ত দেখলাম। পার্টিকুলার একটা জায়গায় নার্সালে প্রচুর হাড় আছে, আর কোথাও এত হাড় নেই। 2-2.5 বিঘার মধ্যে দেখলাম প্রচুর হাড় রয়েছে। হ্যাঁ, সেই থেকে আমি তখন ওই হাড়গুলো নিয়ে আনার চেষ্টা করলাম এবং দেখার চেষ্টা করলাম। ওই হাড়গুলো কিন্তু একটা বিশেষত্ব দেখলাম যে এই হাড়গুলো পুরোধর্মী, মানে এইরকম আছে, কিছু অনেক প্রাচীন, এগুলো এখনকার নয়, বা নিউলিথিক বলতে যাবো মানে কলেজ টুর বা এটা এরকম নয়, বুঝলেন? তো ওইগুলো ঘাটতে 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 হঠাৎ একদিন মাছ যাচ্ছে, দেখুন একটা পেন্টিং দেখলাম একটা হাড়ি। তারপর থেকে ওইখানের আর কোনো জিনিস বাড়েনি। যেটা হয় ওইখানে প্রতিটি ছোট 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 জিনিস, আর কোনো বড় জিনিস নিয়েছে। আজকে যেটা আমরা বাংলা বলছি বা পাশে উড়িষ্যা বা বিহার বলছি, এখানকার ভূতাত্ত্বিক সংগঠনগুলো যে রয়েছে সেগুলো হচ্ছে খুব পুরাতন এবং সেটা ল্যাটারাইট জোন। আর নিচের দিকের যে অংশগুলো রয়েছে, মানে বাঁকুড়া থেকে মানে বর্ধমানের কিছুটা হয়ে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ছেড়ে যখন হুগলির দিকে নামছে, হাওড়া পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণভাবে নব্যপলীয়। এই নব্যপলীয় অঞ্চলে প্রাগৈতিহাসিক সভ্যতার এখনো পর্যন্ত যে পুরাভূমি, যেটা ল্যাটেরাইট জোন, তার মধ্যেই কিন্তু প্রাগৈতিহাসিক সভ্যতা সীমাবদ্ধ ছিল। আবার এই কথাটাও বলবো, এরকমও তো হতে পারে প্রাগৈতিহাসিক কালের মানুষ সেই অঞ্চলে এসেছে, তারা এই ধরনের অস্ত্রশস্ত্র এবং প্রস্তর অস্ত্র ব্যবহার করতে ক্যারি করেছে, সঙ্গে করে নিয়ে এসেছে, এটা হতে পারে। এখন এটাকে আমরা ভাগ করছি সময় হারা সময়। এখন সময় হারা সময় বলতে আজকে বোঝায়, সময় হারা সময় বলতে প্রাচীনকালকেও বোঝায়। এর কোনো স্পেসিফিক আমি সময়কাল বলতে পারবো না। নদীর ধারে বসত ছিল, মাঠের পাশে বাড়ি। শুধু বসত নয় তো, বাণিজ্য, নদীর স্রোতে
সেকাল থেকে একালে শতাব্দীর পর শতাব্দ পার হয়ে খ্রিস্টপূর্ব কাল থেকে আজকের শতকেও ইতিহাসের খোঁজ বলে খ্রিস্টপূর্বাব্দ কাল থেকেই তাম্রলিপ্ত নগর আর সেকালের চন্দ্রকেতুগড়ে হয়ে উঠেছিল সভ্যতা। সে কি একই সময়ে একই রকম, নাকি গঙ্গার তীরবর্তী এই বিস্তৃত দক্ষিণবঙ্গে ফেলে আসা কোনো এক সময়ে এখানে ওখানে বিচ্ছিন্নভাবে বা সামগ্রিকতায় এক বিস্তৃত সমৃদ্ধ জনপদ হয়ে উঠেছিল? বিচ্ছিন্নভাবে প্রত্নতাত্ত্বিক খোঁজে কখনো কখনো উঠে আসছে তার স্মৃতি, তার ইতিহাস আজও হয়তো প্রকৃত উৎখননের জন্য আমাদের অপেক্ষায়।